নমস্কার। আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করতে চলেছি জিওগ্রাফিক্যাল থটের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, বিহেভিয়ারাল জিওগ্রাফি বা আচরণবাদী ভূগোল। আমরা পূর্ববর্তীতে জিওগ্রাফিক্যাল থট নিয়ে বিস্তারিত কিছু ভিডিও আলোচনা করা হয়েছে, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, তোমরা সেটা চেক করতে পারো। আমাদের যে বিহেভিয়ারাল জিওগ্রাফিটা রয়েছে, এই বিহেভিয়ারাল জিওগ্রাফিতে বা আচরণবাদী ভূগোলটার সৃষ্টি কী করে হলো, আর এই দৃষ্টিভঙ্গিটার বেশ কিছু ইতিবাচক দিক, এর লক্ষ্য বা গুরুত্ব এবং এর বেশ কিছু সমালোচিত দিক নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো পরবর্তী আপডেট পাওয়ার জন্য, এবং তোমার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো। তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। আচরণবাদী ভূগোল অর্থাৎ এখানে আচরণ বলতে কি আচরণ, কাদের আচরণ বোঝাচ্ছে? এখানে আচরণ বলতে মানুষ, অর্থাৎ যারা বিপ্লব ঘটাতে পারে, তাই না, সেই মানুষের আচরণকে বোঝাচ্ছে এখানে আচরণ। এবার এই আচরণবাদী ভূগোলটার আসার কারণটা কি, কেন এই দৃষ্টিভঙ্গিটা ভূগোলে তৈরি হলো? আমরা আচরণবাদী ভূগোলের আগেই যে মাত্রিক বিপ্লবটা সৃষ্টি হয়েছিল, সেই মাত্রিক বিপ্লবটাতে আমরা দেখেছিলাম কি, গতানুগতিক যে ব্যাখ্যামূলক বা বর্ণনামূলক নিয়মনীতি ছিল, সেই বর্ণনামূলক বা ব্যাখ্যামূলক নিয়মনীতির পরিবর্তে তত্ত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ নোমোথেটিক অ্যাপ্রোচের মধ্যে কিন্তু সেটা পৌঁছে গেছিল। ফলস্বরূপ কি, সেখানে কিন্তু বিভিন্ন তত্ত্ব, নিয়ম, সূত্র এগুলোই প্রাধান্য পেত। সে তৎকালীন সময় মানে সেই মাত্রিক বিপ্লবে বা কোয়ান্টিটেটিভ রেভলিউশনে কিন্তু মানুষের আচরণ, রীতিনীতি, আচার এগুলোকে কিন্তু তেমন একটা গুরুত্ব দেওয়া হতো না। ফলে মানবীয় ভূগোলটা কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে একটা উপেক্ষিত থেকেই যেত। সেই ক্ষেত্রে অর্থাৎ মাত্রিক বিপ্লবের একটা বিরুদ্ধ প্রতিক্রিয়াই হলো এই আচরণবাদী ভূগোল। আশা করি বুঝতে পারলে। মাত্রিক বিপ্লবের সমালোচকরা যারা বলেছিলেন যে মাত্রিক বিপ্লবে মানুষের আচার আচরণকে গুরুত্ব দেওয়া হয়নি, অর্থাৎ এটা আচরণবাদীদের বক্তব্য। কিন্তু মানুষের এই আচার আচরণই কিন্তু পরিবেশের উপর নির্ভরশীল এবং পরিবেশকে নানা রকমভাবে নিয়ন্ত্রণ করে থাকে। আমরা যদি পরিবেশে অর্থাৎ প্রাকৃতিকের ক্ষেত্রে যে মডেলগুলো প্রতিস্থাপন করি, সেই মডেলগুলো একদিক থেকে নতুন ভূগোলের দিগন্ত খোলে ঠিকই, কিন্তু সেখানে কিন্তু মানুষের কোনো ভাবনা, চিন্তাভাবনা, আচার আচরণের কিন্তু প্রভাব থাকে না। ফলস্বরূপ মানবীয় ভূগোলটা কিন্তু উপেক্ষিত থাকে। আর আমরা জানি ভূগোল কিন্তু প্রাকৃতিক মানবিক উভয়ের মানে মিশ্রণ, উভয়কে মিলেই কিন্তু জিওগ্রাফিটা। তাহলে এখানে বলছে 1960-এর দশকের শেষ দিকে যে পজিটিভিজমটা তৈরি হয়েছিল, প্রত্যক্ষবাদ, তার বিকল্প হিসেবে আচরণবাদী ধারণার সূত্রপাত ঘটে। আচরণ ভৌগোলিকরা মাত্রিক বিপ্লবের অবরোহী পদ্ধতির পরিবর্তে আরোহী পদ্ধতির উপর ভিত্তি করে মানুষের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ব্যাখ্যা দেওয়ার কথা বলে। এটা হচ্ছে আচরণবাদী ভূগোলের বিষয়। এবার এখানে একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে, ডায়াগ্রামটা তোমরা অবশ্যই পরীক্ষায় দেবে। দেখো, প্রথমটা যেটা আছে এনভায়রনমেন্ট, এবার এনভায়রনমেন্টের সাথে কোরিলেশন করছে বিহেভিয়ার, আচরণ, এবং যে এখানে যে রাউন্ড শেপ করা হয়েছে, এই রাউন্ড শেপ, এই যে রাউন্ড শেপটা আছে এটা হচ্ছে সোশ্যাল ওয়ার্ল্ড, আর উপরে যেটা আছে এটা হচ্ছে ফেনোমেনাল এনভায়রনমেন্ট, মানে সবগুলো, আর নিচে যেটা হবে সেটা হচ্ছে ফিজিক্যাল এনভায়রনমেন্ট, অর্থাৎ নিচেরটা। তাহলে দেখো সোশ্যাল ফিজিক্যাল দুটো মিলেই কিন্তু একটা বিহেভিয়ারটা তৈরি হচ্ছে। এই ছবিটা কিন্তু তোমরা অবশ্যই দেবে, এটা বিহেভিয়ারাল অ্যাপ্রোচের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ডায়াগ্রাম। এছাড়া এই বিহেভিয়ারাল জিওগ্রাফি বা আচরণবাদী ভূগোল নিয়ে বিভিন্ন ভৌগোলিক গ্রন্থের মধ্যে নানা রকমের বক্তব্য, মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। যেমন 1964 খ্রিস্টাব্দে জুলিয়ান উলপার্ট গবেষণাপত্র থেকে মানবীয় ভূগোলে আচরণবাদী দৃষ্টিভঙ্গির সূত্রপাত করেন। তার মতে মানুষ তার ইন্দ্রিয়ের দ্বারা নিজস্ব জ্ঞানের মাধ্যমে চারিপাশের পরিবেশকে বোঝে, তার থেকে তথ্য সংগ্রহ করে এবং ওই তথ্য সঞ্চয় করে, এবং ওই তথ্য বিশ্লেষণ করেই সে সমাধানের পথ বের করে, অর্থাৎ ভবিষ্যৎ সম্পর্কে একটা অনুমান করে। তাহলে কি এখানে উলপাটের বক্তব্যটা কী হচ্ছে? উলপাটের বক্তব্যতে মেনলি বলা হচ্ছে মানুষ তার ইন্দ্রিয়ের দ্বারা নিজস্ব জ্ঞান উৎপন্ন করে চতুর্দিকের পরিবেশ থেকে। তাহলে এখানে প্রাকৃতিক পরিবেশের একটা ভূমিকা থাকছে। এই যে তথ্য সংগ্রহ করছে, সেই সংগৃহীত তথ্যটা সে সঞ্চিত করে এবং পরবর্তীতে সেটা বিশ্লেষণের মাধ্যমেই কিন্তু একটা অনুমান আসে, এবং সেই অনুমান থেকে সে নতুন নতুন একটা আচরণ সৃষ্টি করে। তো এটাকে অনেক ক্ষেত্রে মেন্টাল ম্যাপের সাথেও উল্লেখ করা যায়, মেন্টাল ম্যাপ কনসেপ্টটা। তো এখানে দেখো তারপরে কি বলছে, কক্স এবং গুলেজের মতে উলপার্টের ধারণা ভূগোল শাস্ত্রের আচরণবাদী দৃষ্টিভঙ্গির একটা সূচনা করে।
এর পরবর্তী কেটস 1962 সালে বন্যাপ্রবণ, এটা প্রবণ হবে, বন্যাপ্রবণ এলাকায় মানুষের সিদ্ধান্ত গ্রহণের আচরণবাদী পর্যালোচনা করেন। পরবর্তীতে বার্টন, কেটস, হোয়াইট, গাউডি, হেগেট প্রমুখ আচরণবাদী দৃষ্টিভঙ্গির ভূমিকা নেয়। অর্থাৎ এখানে কিন্তু মেন্টাল ম্যাপের একটা গুরুত্বপূর্ণ আছে। এই যে হোয়াইট আর গাউডি আছে, এনারা হচ্ছে মেন্টাল ম্যাপের কিন্তু সৃষ্টি। এছাড়া মেন্টাল ম্যাপের সাথে আরেকজনের নাম যুক্ত, যিনি হচ্ছে জুলিয়ান উলপার্ট। এই তিনজন কিন্তু মেন্টাল ম্যাপের সাথে যুক্ত, এটা তোমরা একটু জেনে রাখো। এবার এই যে আমরা বিহেভিয়ারাল জিওগ্রাফিটা পড়ছি, এই আচরণবাদী ভূগোলটার মূল লক্ষ্যটা কী, কী উদ্দেশ্যে এরা তাদের দৃষ্টিভঙ্গিকে জনসমক্ষে আনার চেষ্টা করলো। আমরা প্রথমেই জানলাম মাতৃক বিপ্লবকে কিন্তু মূলত এটা সমালোচনা করেছে। কেমন? কারণ মাতৃক বিপ্লবে মানুষের আচার আচরণকে প্রাধান্য দেওয়া হতো না। ফলে আচরণবাদের মূল বিষয়বস্তুটা কী হচ্ছে, মানুষের আচার আচরণ, কাজকর্ম প্রভৃতিকে যাতে গুরুত্ব দেওয়া হয় এবং গুরুত্ব দিয়ে যাতে নতুন নতুন দিগন্ত তৈরি করা যায়, সেটা কিন্তু আচরণবাদের একটা অন্যতম লক্ষ্য। এছাড়া কি ভূগোলে গাণিতিক জ্যামিতিক মডেল তত্ত্বগুলোর পরিবর্তে পরিমাপযোগ্য বিষয় হয় এমন তত্ত্বের উদ্ভাবন করা। অর্থাৎ আমার সবসময় মডেল, তত্ত্ব এগুলো দিয়েই যে আমার ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ গাণিতিক এবং জ্যামিতিক মডেল দিয়েই যে আমাকে ব্যাখ্যা করতে হবে সেটা নয়। তার পরিবর্তে কিন্তু আমি কিছু পরিমাপযোগ্য, অর্থাৎ বিষয়বস্তু নিয়ে, পরিমাপযোগ্য বিষয়বস্তু নিয়ে, যেখানে কিন্তু গাণিতিক বা জ্যামিতিক বিষয়বস্তুর বিষয় থাকবে না, সেটা নিয়ে যখন আমরা মডেল প্রতিষ্ঠা করতে পারবো, সেটা হচ্ছে আমাদের আচরণবাদের অন্যতম একটা বড় লক্ষ্য হয়ে দাঁড়াবে। এছাড়া তো আমরা বললাম বস্তুগত পরিমাপযোগ্য বিষয়ের সমাহার হিসেবে না ভেবে সামগ্রিক সমান হিসেবে গুরুত্ব দিতে হবে, গাঠনিক বিশ্লেষণ করতে হবে, সামাজিক পদ্ধতি নিয়ে কাজ করতে হবে। এছাড়া আর কি মানুষের যেটা সবথেকে ভাইটাল, 4 নম্বর দেখো, মানুষের সিদ্ধান্ত গ্রহণ, আচরণ বিশ্লেষণ প্রভৃতিকে কিন্তু প্রাধান্য দিতে হবে। চিরাচরিত সরকারি তথ্যের পরিবর্তে নতুন নতুন তথ্যের অনুসন্ধান করা। অর্থাৎ আমার কাছে যে ডেটাগুলো অ্যাভেলেবেল রয়েছে, পূর্বতে প্রাইমারি ডেটাগুলো রয়েছে বা সরকারি বেশ কিছু তথ্য রয়েছে, সেগুলো কিন্তু অনেক দিন পুরনো হয়ে যাওয়ার ফলে অনেক কিছু সেখানে কিন্তু নতুন নতুন পরিবর্তন ঘটে। ফলে আমাকে নতুন নতুন তথ্য উৎস সন্ধান করতে হবে এবং তার উপর ভিত্তি করে আমার আচরণবাদী ভূগোলটাকে আরও বেশি প্রতিষ্ঠা করতে হবে। এই আচরণবাদী ভূগোলের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ডায়াগ্রাম, এটা তোমাদের দিতেই হবে পরীক্ষাতে। একবার তোমরা দেখো মানে রিলেশনটা কেমন। দেখো ম্যানের সাথে এনভায়রনমেন্টের রিলেশন কেমন রিলেশন, ডাইনামিক রিলেশন, অর্থাৎ গতিশীল রিলেশন। ওকে, এবার ম্যানের সাথে আসছে মেন্টাল ম্যাপ, যেটা আমরা বললাম মেন্টাল ম্যাপ যেটা হচ্ছে গাউডি, উলপার্ট এনারা হচ্ছে যুক্ত ছিলেন। মেন্টাল ম্যাপের সাথে কয়েকটা ইম্পর্টেন্ট টার্ম আছে, দেখো নলেজ, সোসাইটি, কালচার, এনভায়রনমেন্ট, এগুলো কিন্তু আমাদের মেন্টাল ম্যাপে একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। এবার মেন্টাল ম্যাপ থেকে তৈরি হচ্ছে সাবজেক্টিভ ডিসিশন, অর্থাৎ তুমি কোনো একটা বিষয় সম্পর্কে একটা প্রাথমিক ধারণা লাভ করলে, অর্থাৎ তুমি একটা ভূমিকম্প দেখেছো, এবার সেই ভূমিকম্প সম্পর্কে তোমার মনের মধ্যে যে ছাপটা রয়ে গেল, সেই ছাপটাই কিন্তু তোমার মধ্যে মেন্টাল ম্যাপের সৃষ্টি করে। অর্থাৎ কোনো একটা বস্তু সম্পর্কে তুমি যে একটা প্রাথমিক যে ধারণা পাচ্ছ, সেটাই সৃষ্টি করছে। এবার এর পরবর্তীতে সেটা আরও বেশ স্ট্রং করে আমার সাবজেক্টিভ ডিসিশন, অর্থাৎ বিষয়ভিত্তিক একটা সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। এটা কিন্তু ম্যানের ক্ষেত্রে পুরোটা। এছাড়া আমাদের আছে এনভায়রনমেন্টটা কীভাবে ইম্প্যাক্ট ফেলে। এনভায়রনমেন্ট হচ্ছে এখানে ডুয়াল রোল আছে, দ্বৈত রুল, মানে দ্বৈত নিয়ম আছে, ভূমিকা। একটা হচ্ছে বিহেভিয়ার এনভায়রনমেন্ট, একটা হচ্ছে অবজেক্টিভ এনভায়রনমেন্ট, একটা আচরণ পরিবেশ, একটা হচ্ছে উদ্দেশ্যগত পরিবেশ। বিহেভিয়ার এনভায়রনমেন্ট কী হবে, ডিফারেন্ট মেন্টাল ম্যাপ, অর্থাৎ মানুষের আচরণটা কী প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা থাকে, তাহলে ডিফারেন্ট মেন্টাল ম্যাপ। আর অবজেক্টিভ এনভায়রনমেন্টটা কী হবে, সেম ফর এভরিওয়ান, অর্থাৎ অবজেক্টিভ কী, উদ্দেশ্য কী, লক্ষ্য কী। আমার যে কোনো বিহেভিয়ারাল জিওগ্রাফি আমি যে পার্সপেক্টিভেই ব্যাখ্যা করি, সেটা মানে হিউম্যান জিওগ্রাফি থেকেই হোক বা এনভায়রনমেন্ট জিওগ্রাফি থেকেই হোক, আমার কিন্তু অবজেক্টিভটা সেম থাকবে। কিন্তু মেন্টাল ম্যাপ তো মানুষের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে, তাহলে মেন্টাল ম্যাপটা কিন্তু ডিফারেন্ট, আলাদা আলাদা হবে। এটা কিন্তু বিহেভিয়ারাল জিওগ্রাফির একটা ইম্পর্টেন্ট রিলেশন, এটা তোমরা উল্লেখ করবে। এছাড়া আর কি উদ্দেশ্য রয়েছে, সামগ্রিক জনগণের পরিবর্তে স্থানীয় স্তরের ছোট ছোট জনগোষ্ঠী এবং ব্যক্তিগত স্তরের আচরণের ক্ষেত্রকে প্রসারিত করা। এরপরে দেখব আমরা আচরণবাদীদের মূল বক্তব্য বা মূল কথা কি, তারা কি বলতে চেয়েছে। তাদের তত্ত্বটা প্রথমে বলি, তাদের যে বিষয় বা কনসেপ্টটা সেটা কিন্তু অনুমানের ওপর ভিত্তি করে। পূর্বশর্ত বা অনুমানের ওপর ভিত্তি ছাড়া মডেল সৃষ্টি হতে পারে না। অর্থাৎ আমি কোনো একটা মডেল দেব, সেখানে কিছু পূর্ব শর্ত কিন্তু থাকবে। অর্থাৎ আমি মডেলটা দেওয়ার আগে তার আগে কিছু প্রি কন্ডিশন বলে দেবো, অর্থাৎ এই কন্ডিশনগুলো যদি মেনে চলে তবেই এই তত্ত্বটা বা মডেলটা আমি প্রবর্তন করতে পারবো। এটা কিন্তু আচরণবাদের মূল বক্তব্যতে বলা হয়। আর যদি এরকম কোনো অনুমান না থাকে তাহলে কিন্তু সেখানে তৈরি করা যাবে না। এছাড়া এরপরে কিছু আচরণবাদে অবাস্তবতা অনুমানের উপর নির্ভর করে এগুলোকে জটিলতাকে বাদ দেওয়া হয়।
ওকে। 3 নম্বর বলছে আচরণবাদে বলা হয়ে থাকে তত্ত্বে গঠনের প্রয়োগ থাকবে, কিন্তু এতে মনোবিদ্যাগত ও দার্শনিক চিন্তার মিশ্রণ, অর্থাৎ মনোবিদ্যা এবং দার্শনিক চিন্তার একটা সংমিশ্রণে কিন্তু তৈরি হবে এটা। নেক্সট পয়েন্ট কি বলছে দেখো, আচরণবাদে মানুষ ও পরিবেশের সম্পর্ক থাকে, এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কনসেপ্টটা। মানুষ আর পরিবেশের কিন্তু একটা সম্পর্ক থাকবে। এই মানুষ পরিবেশের সম্পর্কে একটা ডায়াগ্রাম হবে, সেটা তোমাদের স্ক্রিনে দেখো দেখতে পাচ্ছ। এই ডায়াগ্রামটা কিন্তু তোমরা অবশ্যই এখানে উল্লেখ করবে এটা। এরপর আমরা যেটা দেখব, এই যে বিহেভিয়ারিজম রয়েছে অর্থাৎ আচরণবাদ, এই আচরণবাদের ফিলোজফিক্যাল, যে আমরা বললাম না যে মনোবিদ্যাও থাকবে, দার্শনিক ভাবনাও থাকবে, তাহলে ফিলোজফিক্যাল রুটটা কি দেখব, ঠিক আছে, মানে কোথা থেকে এর মূল ভিত্তি। দেখো বিহেভিয়ারিজম অর্থাৎ আচরণবাদ, এর থেকে আছে ফিলোজফিক্যাল রুট আছে, মানে কিছু দার্শনিক বিষয় রয়েছে। প্রথমে হচ্ছে রিয়েলিজম আছে, তারপর হচ্ছে মেটেরিয়ালিজম, তারপর হচ্ছে রিডাক্সিজম। এবার এখান থেকে রিয়েলিজম আলোচনা করে কি পার্টিকুলার বিহেভিয়ার, একটা বিহেভিয়ার আলোচনা করছে। আর মেটেরিয়ালিজম করছে ম্যান অ্যাজ এ মেটেরিয়াল অবজেক্ট, মানে মানুষকে একটা বস্তু হিসেবে আচরণ করবে। আর রিডাকশনিজম করবে অ্যাসোসিয়েট অফ হিউম্যান অ্যাক্টিভিটিস, অর্থাৎ মানবীয় কার্যাবলী করবে। এবং এখানে কি থাকবে বিহেভিয়ারাল রেসপন্স অফ অ্যানিমাল, অর্থাৎ মানুষের বা পশুর বা প্রাণীর কী থাকবে একটা আচরণগত উদ্দীপনা থাকবে, উদ্দীপক থাকবে। ওকে, এটা কিন্তু তোমরা এখানে উল্লেখ করবে। এটা হচ্ছে বিহেভিয়ারিজম অর্থাৎ আচরণবাদের মূল যে থিম বিষয় সেটা। এরপর আমাদের জানতে হবে এই আচরণবাদটা কি ভূগোলে কোনো ইতিবাচক ভূমিকা রাখতে পারলো, এর কি কিছু কোনো পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে আমাদের জিওগ্রাফির ক্ষেত্রে? অবশ্যই কিছু পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে, তাই না? তাহলে সেই পজিটিভ ইম্প্যাক্ট কি, সেটাকে আমরা সার্থকতা বলছি এখানে, বা তোমরা এখানে ইতিবাচক এর ভূমিকা বলেও লিখতে পারো, বা সাফল্যও বলতে পারো। কি আচরণবাদী ধারণার মাধ্যমে প্রাকৃতিক ভূগোল মানবীয় ভূগোলের মধ্যে সমন্বয় সাধন সম্ভব, তাই না? অর্থাৎ প্রাকৃতিক ভূগোলে কি বলে, প্রাকৃতিকটাই সেরা, এনভায়রনমেন্টটাই সব কিছু। কোয়ান্টিটেটিভ রেভলিউশনের তো তত্ত্ব মডেল এটা নিয়ে ওরা পড়েছিল, ওখানে কিন্তু মানবীয় ভূগোলকে কোনো প্রাধান্যই দেয়নি ওরা, মানুষের হিউম্যান নেচারকে কোনো ইম্প্যাক্ট মানে ইম্পর্টেন্স দেয়নি। কিন্তু আচরণবাদীতে কি প্রাকৃতিক ভূগোল মানবীয় ভূগোল দুটোকে নিয়েই কাজ করেছে এরা। আর 2 নম্বর কি আচরণবাদী দৃষ্টিভঙ্গি অনুযায়ী মানবীয় মূল্যবোধ সামাজিক আচার সংস্কৃতি কীভাবে একটা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে সেটা দেখানো যায়। অর্থাৎ মানুষের যে মূল্যবোধ আচার সংস্কৃতি সেটা কীভাবে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে সেটা দেখা যাক। জানো আমরা বিভিন্ন জায়গায় দেখি যে মানুষের মধ্যে তাদের সংস্কৃতিতে পরিবেশের বিভিন্ন উপাদানকে কিন্তু ওয়ার্শিপ অর্থাৎ পূজা অর্চনা করার বা ভক্তি করার একটা অ্যানিমিজম রিলেটেড বিষয়বস্তু রয়েইছে। সর্বপ্রাণবাদে তারা বিশ্বাসী রয়েছে, এখনও লক্ষ্য করা যায় বেশ কিছু জায়গায়। তাহলে সেখানে কিন্তু মানুষের সংস্কৃতি কিন্তু প্রকৃতির ওপরে বা প্রাকৃতিক উপাদানের ওপরে প্রভাব ফেলে, এটা কিন্তু এর একটা ইতিবাচক দিক যেটা এই তত্ত্বে ফুটে উঠেছে। 3 নম্বর কি আচরণবাদে ব্যক্তি মানুষের আচরণের নিখুঁত বিশ্লেষণ ভূগোলশাস্ত্রের আলোচনাকে সমীকরণ থেকে মুক্তি করা, অর্থাৎ মানুষের আচরণের নিখুঁত বিশ্লেষণ, মানুষের আচরণ যে একটা বিষয়বস্তুকে যে একটা মানে পারফেক্ট অ্যানালাইসিস করছে সেটা কিন্তু ভূগোলশাস্ত্রকে আরও বেশি ইম্পর্টেন্স দিয়েছে। এবার যেটা জানবো আচরণবাদী ভূগোলের বেশ কিছু সমালোচনা রয়েছে, অর্থাৎ খারাপ দিক, একে অনেকে সমালোচিত করেছে। কি বলেছে, আচরণবাদী ভূগোল অর্ধ অন্ধ এবং এর ব্যাখ্যা সংকীর্ণ পথে সীমাবদ্ধ। অর্থাৎ এই থ্রিফটে যে বলতে চাইছেন আমি যেখানে মডেল দিতে পারবো না সেখানে আমি যে ধরনেরই ব্যাখ্যামূলক বক্তব্য দিই সেটা সীমাবদ্ধ সংকীর্ণ, অর্থাৎ তার কিন্তু আরও ভবিষ্যতে কিছু হতে পারে সেটা কিন্তু হবে না। যেখানে আমার তত্ত্ব নেই সেখানে আমার কোনো আর পরবর্তীতে কোনো স্কোপ নেই, এটা হচ্ছে থ্রিফটের মতে বক্তব্য। সেক্ষেত্রে আচরণবাদী ভূগোলটাও তাই, এখানে মূলত ব্যাখ্যামূলক এবং মানুষের আচরণ নিয়েই কিন্তু এরা বেশ কিছু কাজকর্ম করে থাকছে, ফলে এটা কিন্তু পরবর্তীতে আর তেমন প্রাধান্য পাবে না। 2 নম্বর কি বলছে, আচরণবাদী ভূগোলে যে মনস্তাত্ত্বিক দিকের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে সেখানে বান্টিং এবং গুয়েলকে আচরণবাদী দুটি অনুমানকে অস্বীকার করে, অর্থাৎ আচরণবাদী যে দুটো অনুমান নানা রকম রয়েছে কনসেপচুয়ালে, তার মধ্যে দুটো অনুমানকে অস্বীকার করেছে। কী কী অনুমান, বস্তুগত পরিবেশের প্রতিরূপ পরিমাপ করা যায়, দ্বিতীয়ত তারা পরিবেশগত প্রতিরূপ এবং সঠিক ব্যবহারের মধ্যে যে গভীর সংযোগ রয়েছে তার উপর সন্দেহ প্রকাশ করা হয়। এই দুটো বিষয়কে কিন্তু এরা সমালোচিত, মানে এই দুটো অনুমানকে এরা কিন্তু অবশ্যই সমালোচিত করেছে। হ্যাঁ, এছাড়া আমাদের তাছাড়া আরও যে সমালোচিত দিক রয়েছে যেমন মূলক অর্থাৎ র্যাডিক্যাল জিওগ্রাফি যে আলোচনাটা করেছে সেটা কি আলোচনা করবে র্যাডিক্যাল জিওগ্রাফি, অর্থাৎ ভূগোলে আচরণবাদী এবং বোধগম্য অনুসন্ধান অমানবীয় তত্ত্ব গঠন করে, অর্থাৎ কোনো কিন্তু মানবিক গুরুত্ব নেই এখানে, অমানবীয় তত্ত্ব গঠন করে যা মনস্তত্ত্বকে এগিয়ে নিয়ে যায় এবং সামাজিক ও অর্থনৈতিক অবস্থা বা স্বাধীনভাবে একজনকে নিয়ন্ত্রণ করে তার ব্যাখ্যা দেয়।
অর্থাৎ মূলক ভূগোলের ক্ষেত্রে মানে র্যাডিক্যাল জিওগ্রাফির ক্ষেত্রেও কিন্তু এই আচরণ ভূগোলটাও বেশ কিছুভাবে সমালোচিত হয়েছে। আশা করি বুঝতে পারলে এটা আমাদের আজকে আচরণবাদী ভূগোল ছিল। এছাড়া আরও কি সমালোচনা রয়েছে, দেখো দুটো সমালোচনা রয়েছে এখানেও। এই মতবাদের জটিলতাকে প্রত্যাখ্যান করা হয়, অর্থাৎ জটিল যে বিষয় রয়েছে সেই বিষয়কে এখানে ব্যাখ্যা না করেই কিন্তু তাকে রিজেক্টেড করে দেওয়া হচ্ছে। এছাড়া মানুষের মানসিকতা, সংখ্যাগত বিশ্লেষণ এর মিশ্রণে বাস্তব সম্ভব না। অর্থাৎ মানুষের মানসিকতা কেমন থাকবে সেটাকে আমি যদি সংখ্যাগত বিশ্লেষণ করার চেষ্টা করি সেটা আমি করতে পারবো না, তাই না? অর্থাৎ মিশ্রণটা বাস্তবে কিন্তু সম্ভব নয়। তো আচরণবাদীরা বলেছে ঠিকই, কিন্তু বাস্তবে কিন্তু সেটা মানে মিক্স করা সম্ভব নয় তার প্রেক্ষিতে। তো এগুলো ছিল আমাদের আচরণবাদী ভূগোলের বেশ কিছু সমালোচিত দিক। তাহলে আমরা আজকে বিহেভিয়ারাল জিওগ্রাফি নিয়ে আলোচনা করলাম। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আমাদের পরবর্তী একটা ভিডিও নিয়ে। তাহলে ততক্ষণ তোমরা আমাদের সাথে থাকো, এবং আমাদের চ্যানেল নতুন হলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।